অতঃপর সেও দৌড় দিল। বোনের সাথে ধরতে হবে যে। রঙ্গন ভরকে গেল। মিনিটের মধ্যে তার দুষ্টুমি বুঝে ফিক করে হেসে ফেলল। দাঁড়িয়ে পড়ল, দেখলো ওহির পালানোর দৃশ্য। গিটারটা আবার পিঠে তুলে। কতক্ষণ আর আমার থেকে নিজের মনের থেকে পালাবি রে ডাক্তার? আসতে তো তোকে হবেই, জলদি আসিস। আমি যে তুই নামক অসুখ নিয়ে অপেক্ষা করছি। সন্ধ্যার আবছা আলোয় জানালার পাশে বসে বসে চিন্তামগ্ন ওহি। নদীর পাড়ে বসে থাকা সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু ওহি জানে, মন যতই গলে পড়ুক, সে এখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাড়াহুড়ো করে কিছু বললেই যে রঙ্গন তাকে ছাড়বে এমনটাও তো নয়। কিন্তু বাবা মা, মায়ের কথা বাদ দিলেও বাবাকে ছাড়া সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, অসম্ভব। কিন্তু অবাধ্য মনটাও বারবার রঙ্গনকে চাইছে। কি করবে এখন সে? নদীর পাড়ে থেকে ঘরে ফিরে এসেই দরজা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। মনটা ছটফট করতে থাকে। দেয়ালের ঘড়ির কাঁটা টিক টিক শব্দে মনে করিয়ে দেয় সময় চলে যাচ্ছে, একটা সিদ্ধান্তে আসা দরকার। কিন্তু তার ভেতরটা থেমে আছে এক অদ্ভুত স্তব্ধতায়। বারবার কানে বাজছে তার কথাগুলো। তুই নামক অসুখ। রঙ্গনের কথাটা মনে হতেই মুখটা লাল হয়ে উঠল। সে কিভাবে এত সহজে এমন সব কথা বলে? আর সে কি করে এতক্ষণ চুপ করে শুনে যায়, কোনো কিছু বলে না? কেন রাগ দেখাতে পারে না? জানালার পাশ থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে একটু থমকে যায়। তারপর খুঁটে খুঁটে নিজেকে দেখে প্রশ্ন করে, আমি কি সত্যি ওনার মতো ঘাটতারাকে ভালোবাসি? উত্তর কে দেবে? আয়না কি আর কথা বলতে জানে? কোনো উত্তর এলো না। ওই দীর্ঘশ্বাস ফেলে পড়তে বসল। জীবনে যাই চলুক, পড়াশোনা ফাঁকি দেওয়ার অপশন তা নেই। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে খাবার টেবিলে অরু ওকে দেখে মিটমিট করে হাসছে। ওহি বিরক্ত হয়ে চোখ রাঙালো। কালকে সেখান থেকে আসার পর থেকে অরু এগুলো করছে। মা দেখলেই সন্দেহ করবে, অথচ ওর কোনো হেলদোল নেই। ওর সাথে যাওয়াই ভুল হয়েছে বলে মনে হলো। আরও একবার চোখ রাঙানি দিতেও ঠোঁট টিপে হেসে বলল, কাল নদীর পাড়ে গিটারের রোমান্টিক গান আর এক পাগল প্রেমিক, ইস কি সুন্দর যে লাগছিল। ওহির লজ্জা লাগলে ও মেয়েকে রাগ দেখালো। এখনকার বাচ্চা কাচ্চারা অল্প বয়সে ফোন পেয়ে বেশি পেকে গেছে। খাওয়া থামিয়ে মাথায় একটা চাটি বেড়ে উঠে গেল। ওরু গাল ফুরিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওহি কলেজের সামনে এসে রিক্সা থেকে নামলো। ভেতরে যাবে এমন সময় পেছন থেকে কে যেন গুনগুন করে উঠল, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। ওহি দ্রুত পেছনে তাকালো। না, কেউ নেই। চোখ বন্ধ করেই রঙ্গনের কণ্ঠ ভেসে আসে, দিন দিন সেও পাগল হয়ে যাচ্ছে। ধুর, বিড়বিড় করতে করতে ভেতরে ঢুকলো। ক্লাস শেষে ল্যাবে গেল। সেখানে কিছুক্ষণ থেকে আবার হসপিটাল ইউনিটে গেল। কেবিনে কিছু কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ দরজায় টোকা পড়ে। ওহি ভেতরে আসতে বলল। কেউ একজন ঠোকে। ওহি বলল, কি চাই? একেবারে নির্লজ্জ ভাবে। ডাক্তার নি, একটা জরুরি চিকিৎসা দরকার। ওহি চোখ বড় বড় করে তাকায়। রঙ্গন দাঁড়িয়ে আছে। এই লোক আজ আবার এসেছে। আবার কি? সে দাঁতে দাঁত চেপে বলল। রঙ্গন মুখে অবুঝের মতো ছায়া এনে বলল, কাল থেকে হৃৎপিণ্ড থেমে আছে, কোথাও একটা আটকে আছে, একটু চেক করে দে তো। ওহি চোয়াল শক্ত করে তাকায়, মিথ্যে রাগ দেখিয়ে বলল, পারবো না, আপনি জানতো এখন আমার অনেক কাজ আছে। যাবো যাবো, তার আগে বল, শুনলাম তোর নাকি মনোরোগ হয়েছে, চিকিৎসা লাগবে নাকি? আপনাকে আমার চিকিৎসক হতে হবে না, জানতো প্লিজ। এমনিতেই কলেজের অনেকেই আপনাকে আর আমাকে নিয়ে কানাঘুষা করে, কিন্তু আপনার ভয়ে কেউ কোনো কথা বলে না, তাই। রঙ্গন গম্ভীর গলায় বলে, ঠিকই বলেছিস, আমি তো তোর চিকিৎসক হতে চাই না। আমি চাই তুই আমার অসুখ হয়ে থাকিস আজীবন। আপনি কেন অবুঝের মতো করছেন? এটা আমার এটা আমার কাজের জায়গা, কোনো প্রয়োজন থাকলে বলুন, নইলে চলে যান। রঙ্গন হাসে। ওহি এখন আর রাগ দেখাতে পারে না। রাগ দেখাতে গেলেই কেমন উসখুস করে। সে বলল, তুই নামক অসুখটা আমাকে বাঁচতেও দেয় না,
আবার মরতেও দেয় না, তাই তো বারবার ছুটে ছুটে আসি। বুঝিস না নাকি বুঝেও অবুঝ সাজিস? ওহি মাথা নিচু করে ফেলল। রাগ করে না, হাসে না, কিছু বলে না। তারপর কাঁধে ব্যাগ তুলে ধীরে বেরিয়ে যায়। রঙ্গনের চোখে খেলা করে একরাশ প্রশান্তি। সে জানে নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় সম্মতি। তবে মুখে কেন স্বীকার করছে না? সে স্বীকার না করলে তো আরমান রহমান তাকে জামাই বলে স্বীকার করবে না। হতাশ হয়ে সেও বেরিয়ে গেল। কাল থেকে নতুন চাকরিতে জয়েন করবে, আর সময় পাবে না। তাই আজকে আবার জ্বালাতন করতে এসেছিল, কিন্তু সে তো পাত্তাই দিল না, পালিয়ে গেল। কেন যে বারবার পালাচ্ছে? বিড়বিড় করতে করতে গিয়ে বাইকে উঠে বসল। ওই বাড়ি ফিরেই ব্যাগটা ছুঁড়ে ফেলে বুকের ভেতর কেমন জানি করছে। তারপর বিছানায় গা এলিয়ে দেয়, চোখ বুজে ফিস ফিস করে বলে, আমি নামক অসুখটা নাকি তাকে বাঁচতেও দেয় নাই, আবার মরতেও দেয় নাই। রঙ্গন আকাশের দিকে তাকিয়ে আছে। এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। পাশে গিটার একটু পরপর সুর তুলছে, কিন্তু গান ধরছে না। রাত প্রায় 1টা বাজে। ওহি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। নইলে কল দিয়ে একটু জ্বালাতন করত, কিন্তু কল দিতে না পারলে কি হবে? মেসেজ তো দিতে পারবে। ঠোঁটের কোণে মুচকি হাসি জড়ো হলো। পকেট থেকে ফোন বের করে লিখে পাঠিয়ে দিল, তুই আমার হয়ে যা ডাক্তার সাহেবা। ভালোবাসা এমন অসুখ, লুকালে পারে। কতদিন আর পালিয়ে পালিয়ে বেড়াবি? ধরা তো দিতেই হবে, কিন্তু মনে রাখিস, যেদিন ধরা দিবি সারা জীবনের মনে আটকে ফেলবো। ছাড়াছাড়ির কোনো নাম গন্ধ রইবে না। পরের দিন রাত 10:30। ঘরের বাতিটা শুধু জ্বলছে। ওহি বিছানার এক কোণে বসে গালে হাত দিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। আজকে সারাদিন সে চেষ্টা করেছে রঙ্গনের মুখটা ফুলে থাকতে, কিন্তু ওই ছেলেটা কি ভোলার মতো? সারাদিন মুখটা দেখেও এক মুহূর্তের জন্য ভুলতে পারে না। কি যে সমস্যা তার! দিন দিন সত্যি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে। রঙ্গনের কথাই সঠিক, ভালোবাসা লোকালে আরও বাড়ে। তারও এমন অনুভূতি হচ্ছে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে, তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। এতক্ষণে পেছনে এসে দাঁড়ায় আরমান রহমান। কি চিন্তা করছিস? ওহি চমকে তাকালো, মুখে কিছু না বলে মাথা নাড়ল। আরমান রহমান পাশে বসলেন, বললেন, আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। নিজের ভাবনাগুলো গোপনে রাখ, কিন্তু জানিস তো আমি বুঝতে পারি। ওহি মুখ নামিয়ে ফেলে। বাবা আন্দাজ করে ফেলেছেন বুঝেই খানিকটা অস্বস্তি হলো, কিন্তু কি আন্দাজ করেছে বুঝতে পারল না। আরমান রহমান ধীরে ধীরে বলে ওঠেন, রঙ্গনকে আমি পছন্দ করি, তোর সমস্যা না থাকলে আমার সমস্যা নেই। ওহি চমকে তাকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তিনি চোখ দিয়ে আবার ইশারা করলেন। লজ্জায় মাথা নাড়িয়ে ফেলল সে। ইস, বাবাও বুঝে ফেলল। ভাবতেও লজ্জা পেল, তবে মনে মনে শান্তিও পেল। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা ভাবনা মাথায় এলো। মা তাকে মোটেও পছন্দ করে না। আরমান রহমান দীর্ঘশ্বাস ফেলেন। তোমার মা একটু অন্যরকম, বাস্তববাদী মানুষ। সে সব কিছু একটু মাপে দেখে। রঙ্গনের ভাবভঙ্গি, মুখের খোলামেলা কথা সবকিছু ওরা অপছন্দ। কিন্তু মা কেন বোঝেন না রঙ্গন এমনই? তবে সে খারাপ না। আবছা গলায় বলে ওহি। আরমান রহমান মাথায় হাত রাখেন। সময় লাগবে মা ওকে বোঝাতে, কিন্তু যদি তুই নিজে জানিস তোর কি চাই, তাহলে বিষয়টা সহজ হবে। ওহি চোখ বুঝে ফেলে। তার মনের ভেতর সেই প্রশ্নগুলোই। সে কি সত্যি জানে সে কি চায়? আরমান রহমান চলে গেলেন। সে সঙ্গে সঙ্গে চোখ মেলে চাইল। সে জানে সে কি চায়, আর এখন কি করতে হবে তাও জানে। হুট করে লাফিয়ে উঠল। অরু তখনই ঘরে এলো। তাকে আসতে দেখে ওহি তাকে জড়িয়ে ধরল। অরু কিছু বোঝার আগেই তাকে টুকটুক করে দুটো চুমু দিল। রাত 12:30। বিছানায় গা এলিয়ে আছে ওহি। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে তার চোখে মুখে। চাঁদের ঘুমের ব্যাঘাত ঘটায়, এজন্য অন্য দিনের মতো আজ আর বিরক্ত হয়ে জানালা লাগিয়ে দিল না। ঘুমাতে ইচ্ছে করছে না। চাঁদের আলো গায়ে মেখে কাউকে নিয়ে ভাবতে ভালো লাগছে। অনেকটা সময় এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে নিজেকে স্থির করল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে রঙ্গনের নাম দেখে কিছুক্ষণ চেয়ে রইল। একটু দ্বিধা, একটু সাহস, এই দুইয়ের মাঝখানে দুলতে দুলতে ফোনটা একেবারে কানে দেয় না।
আবারও একটু থামে, তারপর হুট করেই কল করে বসে। ওপাশে রিসিভ হওয়ার পরও দুজন চুপ, কিছু বলে না কেউ। রঙ্গন মৃদু হাসে। এই সময়ে ওহির কলের মানে অন্য কিছু বুঝে নিতে সময় নিল না, তাকে আরেকটু সময় দিল গুছিয়ে বলার জন্য। ওহি বেশ খানিকটা সময় নিয়ে নিজের মতো সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলল, আপনি যদি আমাকে এতটাই চান তবে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। ওপাশ থেকে কোনো শব্দ নেই, কিন্তু রঙ্গনের নিঃশ্বাসের গতি যেন থেমে গেছে। তার কণ্ঠস্বর কাঁপছে, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। চোখ বন্ধ করে আরও একবার কথাটা মনে করার জন্য চোখ বন্ধ করল, অতপর ফিস ফিসে গলায় বলল, বিয়ের প্রস্তাব আমি পাঠাতেই পারি, কিন্তু তুই কবুল করবি তো? ওহি থমকায়, একটু থেমে গেল ওহি। চোখ বুঝে যেন ভেতরের সব কিছু এক মুহূর্তে দেখে নিল। তারপর ঠোঁটে ধরা পড়ল এক ফালি হাসি, জ্যোৎস্নার মতোই সুন্দর। নিচু গলায় ধীরে ধীরে মুচকি হেসে উত্তর দিল, করব কবুল। রঙ্গনের মনে এক রাস মুগ্ধতার চমৎকার অনুভূতি কড়া নাড়তে থাকে। অন্তরে লুকিয়ে রাখা অনুভূতিগুলো বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, চোখ বন্ধ করে বলে উঠল, এই রাত, এই চাঁদকে সাক্ষী রেখে এই ঘাটতেরা খারাপ আমিটাকে এখন থেকে তোর নামে লিখে দিলাম। আজকে থেকে রঙ্গন তোর, শুধুই তোর। এক ফালি হাসি ফুটে ওঠে ওহি ঠোঁটে, এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ইস, এভাবে কেউ বলে? আরও একবার এই লোকের প্রেমে পড়ে গেল ওহি অবাধ্য মনটা। কোনোভাবেই শাসিয়ে রাখা যায় না তাকে, এখন আর রাখতেও চায় না ওহি। গলা খাদে নামিয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো আপনার। রঙ্গন মিটি মিটি হেসে বলে, কাজী নিয়ে এখনই আসবো নাকি রে ডাক্তার সাহেবা? ওহি হকচকিয়ে ওঠে। এই লোকের বিশ্বাস নেই, আবার আসতেও পারে। তাই হ্যাঁ বোধহয় কিছু বলল না, বলল, না না না, একদম না, সুন্দর করে সেজে গুজে বউ নিয়ে আসবেন। কার বউ? আপনার বউ, নাম? অনাহিতা ওহি। রঙ্গন দুষ্টুমি করছে জেনেও আজ সেও তাল মেলারও। এতে দুজনের মধ্যে এক ভালো লাগা কাজ করছিল। হুট করে রঙ্গন একটা গান গেয়ে উঠল, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে? পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। গানের মধ্য দিয়ে রঙ্গন যেন তার মনের কথা জানতে চাইছে। ওহির বুঝতে একটু সময় লাগলো, আর বোঝার পরপরই মনে মনে হাসল। কল কাটার আগে শুধু ছোট্ট করে বলেছে সে, আছে। রাত তখন নির্জনতার চূড়ায়। জানালার ধারে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল ওহি। আকাশে ফাল্গুনি চাঁদের আলো, আর কানে বাজছে রঙ্গনের কণ্ঠে সেই গান, যেন এখানে অদৃশ্য হয়ে আছে সে একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে। ভুলভাল চিন্তা ভাবনা বাদ দিয়ে ওহি নিজের মাথায় নিজেই একটা চাটি মারল, তারপর ফোনটা বুকে জমিয়ে নিয়ে ওভাবেই শুয়ে পড়ল। কয়েকদিন পর রঙ্গন অফিসে ঢোকার সময় বারবার ফোনটা চেক করছে, ওহির মেসেজ আসছে কিনা, কল আসছে কিনা। কিন্তু না, প্রতিবারই দেখছে না, আসে নাই। নিজের জায়গায় গিয়ে বসল, কাজে হাত না দিয়ে আবারও ফোন বের করে দেখছিল। হুট এক সহকর্মী পাশে এসে বলল, কি ভাই, লাভ কেস নাকি? রঙ্গন বিরক্তি নিয়ে তাকালো। হুট করে হেসে মানুষের সাথে ভাব জমাতে পারে না সে, আবার আলগা পীড়িত পছন্দ করে না। তাই জোরপূর্বক হেসে বলল, না ভাই, করোনা কেস, একটু হসপিটালে যেতে হবে, যাবেন? ভদ্রলোক থতমত খেয়ে চলে গেলেন। আর কিছু বলবেন না। রঙ্গনও আর ফোন বের করলো না, সযত্নে পকেটে পুরে কাজে মনোনিবেশ করল। অনামিকা নিজের মতো করে রঙ্গনের খোঁজ খবর নিতে গিয়েছিলেন। তার এলাকা গিয়ে মানুষজনের থেকে তার সম্পর্কে ধারণা জানতে চেয়েছেন। বেশিরভাগ লোকেরই একই উত্তর দিচ্ছিলেন, ছেলে ঘাটতেরা, একটু বখাটে হলেও ভালো, চরিত্রে কোনো সমস্যা নেই, কোনো মেয়ের দিকে তাকায় না। অনামিকা মনে মনে ভেংচি কাটলেন। কেন আমার মেয়ের দিকে তাকায় না আর কোনো মেয়ের পিছু পিছু ঘুরে? তিনি শুধু মানুষজনের থেকে মতামত শুনেছিলেন, কোনো মন্তব্য করেছেন না। কিন্তু তার মাথায় আসছে না বখাটে আবার ভালো কেমনে হয়। এরা কি গাঁজা খায়? কে সাপ্লাই দেয় তাদের? যত সব আজব কথাবার্তা।
হাঁটতে হাঁটতে একদম রঙ্গনের বাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। বাড়ি তো বলা যায় না, গ্যারেজ। রাস্তায় বসে একটা ছেলে বাইকে কিছু একটা করছিল। উনি গিয়ে এবার ওকে ডাকলেন। এই ছেলে শোনো, ছেলেটা না তাকিয়েই বলল, বলুন। রঙ্গনকে চিনো? রঙ্গন ফুল? না, বকাঠে রঙ্গন। ও হ্যাঁ, চিনি। সে তো অনেক খারাপ মানুষ। অনামিকা উৎফুল্ল হলো, এতক্ষণে মনের মতো কাউকে পেল। ঝটপট ফোন বের করে রেকর্ড অপশন চালু করে নিল। প্রমাণ নিতে হবে না। ছেলেটাকে সে আবার প্রশ্ন করলো, ঠিক কি কারণে তাকে তুমি খারাপ বললে? আপনার মেয়েকে ভালোবাসার অপরাধে। অনামিকা থতমত খেয়ে তাকালেন। বাইকের নিচ থেকে মাথা তুলে রঙ্গন সোজা হয়ে দাঁড়ালো। তার শাশুড়ি তার সম্পর্কে খোঁজ খবর নিতে তাকে এসে প্রশ্ন করছে। ফানি না? হ্যাঁ, অনেক ফানি বলেই মনে হলো তার। দাঁত কেলিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? সালামের উত্তর মনে মনে নিয়ে তিনি বললেন, তুমি? আমি। কেন, খুশি হননি? কথা বেশি পেঁচাতে চাইলেন না। কিছু সময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে তাকে পরোক্ষ করে নিল। পরনের সাদা টি শার্টের ওপরে আকাশি কালার শার্ট, হাতা গোটানো, সাথে ফর্মাল প্যান্ট, তাও অনেকটুকু ওপরে তুলে রাখা। মাথার এলোমেলো চুলগুলো কপাল বেয়ে একদম চোখ ছুঁই ছুঁই। এতে সবকিছুর মধ্যে তার হাসিটাই একটু সুন্দর বলে মনে হলো অনামিকার, আর কিছুই না। অথচ এই ছেলে বলতে তার মেয়ে আর স্বামী পাগল। কি আছে ওর মধ্যে যা তার চোখে পড়ছে না? আম্মা, রাস্তায় পাত্র দেখতে আসলে ভালো দেখায় না, চলুন ভেতরে যাই। অনামিকা হুঁশে ফেরল, গলা খাকারি দিয়ে বলল, শোনো, সোজা সাপটা কথা বলি, আমার মেয়ের সাথে তোমার যায় না। কোথায় আমার মেয়ে ডাক্তার, আর কোথায় তুমি? এখন আবেগে পড়ে আমার মেয়েটা ভুল করতে বসেছে। কিন্তু শুনে রাখো, পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। রঙ্গন ছোট ছোট করে তাকালো। তা দেখে তিনি ভাবলেন হয়তো ইমোশনাল হয়ে যাবে, কিন্তু রঙ্গন তো রঙ্গন। সে মুচকে হেসে বলল, সমস্যা নেই আম্মা, জানালায় আমি তালা মেরে রাখবো। ব্যাস। অনামিকা আর একটু মুহূর্তেই দাঁড়ায়নি সেখানে। কথায় না পেরে তৎক্ষণাৎ চলে এসেছিলেন। তাকে কিছু বলে লাভ না হওয়ায় আজকে আবার ওহিকে নিয়ে বসেছেন মুখোমুখি। দুজনেই চুপ করে চা খাচ্ছেন। তারপর হঠাৎ বললেন, ওর মতো ছেলেকে নিয়ে পথ চলা সহজ না, বাস্তবতা ভিন্ন। ওহি হেসে বলে, জানি মা, কিন্তু তার মতো করে কাউকে কখনো ভালো লাগেনি। মনের ওপর তো আর জোর চলে না। সে চাকরি করছে, আমার জন্য নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। অনামিকা কিছু বলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাবার মতো তুমিও একগুঁয়ে, যা মনে হয় করো, আমার আর কিছুই বলার নেই। অরুকুন ফাঁকে পেছনে এসে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, তারা কেউ খেয়ালই করেনি। মায়ের এমন কথা শুনে সে হুট করে মুখ ফসকে বলে ফেলল। যাক, আলহামদুলিল্লাহ। অনামিকা রেগে তাকাতেই সে মুখ ধরে দৌড়। পিছু পিছু তিনিও চলে গেলেন। অরুর কাণ্ডে ওহি ফিক করে হেসে ফেলল। 2 মাস পর ওহি ফোন করলো রঙ্গনকে। সে ধরতে হ্যালো হাই কিছু না বলেই সরাসরি বলল, আজ একটু দেখা করতে পারবেন? রঙ্গন মুচকি হাসে, বলে, একটু নয়, তুই বললে পুরোটাই আসতে পারবো। তারপর কল কেটে দেয়। বিকালে একটা পার্কের এক কোণে বসে তারা। রঙ্গন বলে, কি হয়েছে আমার ওষুধের? ওহি সরাসরি চোখে তাকিয়ে বলে, ঔষধেরও অসুখ ধরা পড়েছে। রঙ্গন মিটি মিটি হাসে। ওহি আবার বলল, বাবা কাল রাতে বললেন 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে। রঙ্গন স্বাভাবিক বলল, তো তার মানে আপনিও জানতেন? জানতাম, বলেননি তো আমাকে। ভাবলাম বলে কি হবে, একদম বিয়ে আসরে গিয়ে বলবো আজ আমাদের বিয়ে। ওহি স্তব্ধ, কি বলবে না বলবে বুঝলো না, তাই চুপ হয়ে রইল। রঙ্গনও কিছু না বলে উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে হাঁটু গেড়ে বসে বলে উঠল, তুই কি আমার সমস্ত পাগলামির সাথী হবি? আমার সমস্ত ছেলে মানুষই আর ভালোবাসার একমাত্র জায়গা।
আমার রাজপ্রাসাদহীন রাজ্যের রানী বানিয়ে রাখবো তোকে। আমার সকল ঘাট তেরামির তোর সাথেই করব, সাথে ভালোবাসবো। যতটা ভালোবাসা পেলে তুই কখনো অভিযোগ করতে পারবি না, তাহলে চলবে? ওহির চোখ ছলছল করে ওঠে। বক্স খুলে দেখে ছোট্ট একটা আংটি, সাদামাটা একদম সামান্য সোনা দিয়ে বানানো। ওহি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলে হাতটা বাড়িয়ে দেয়। রঙ্গন আংটি পরিয়ে দেয়। চারপাশ নিস্তব্ধ। পাখিরা হঠাৎ থেমে গেছে, যেন হাওয়ায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। ওহি কাঁপা কাঁপা গলায় মুচকি হেসে বলল, দৌড়াবে। বিয়ের দিন সকালটা অদ্ভুত রকমের শান্ত। বাড়ির সাজগোজ থেকে শুরু করে পরিপাটি করে রাখা সব জিনিস দেখে আজ তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। সবকিছু তার জন্য সবাই অনেক যত্ন করে সাজিয়েছে। বাতাসের সাথে ভেসে আসছে বিয়ের আমেজ। বাড়িতে অল্প কিছু সাধারণ মানুষজন, বলা যায় বেশি বড় অনুষ্ঠান করে টাকা অপচয় না করে অনাথ বাচ্চাদের খাওয়ালে তাও কাজে লাগবে। তারাও খুশি, সৃষ্টিকর্তাও খুশি। নইলে বিয়েতে যত মানুষ হবে তত সমালোচনা বাড়বে। ওহি বাবার বিচক্ষণতা দেখে বারবার মুগ্ধ হয়। একটু পরে তার রঙ্গনের সঙ্গে সন্ধিক্ষণ। ওহি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। আজ সে বউ, এই সত্যিটা এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রং, কপালে টিপ আর মাথায় এক ঢালা ঝুই ফুলের গাছটা। পরনে খয়েরি রঙের শাড়ি আর মাথায় একটা লম্বা ঘোমটা। কি যে সুন্দর লাগছে তাকে। পাশে দাঁড়িয়ে অরু চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপু, তোমাকে আজকে একদম রাজকন্যার মতো লাগছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? রাজকন্যার পাশে রাজপুত্রটা ঘাটতারা। ওহি হেসে গালে চিমটি কেটে বলল। সেই ঘাটতারাই তো আমার রাজপুত্র। অরু দাঁত কেলিয়ে হাসল। ওহি আবার নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সেই ফাঁকে অরু টুক করে 3-4টে ছবি তুলে রঙ্গনের কাছে পাঠিয়ে দিল। রঙ্গন পড়েছে কালচে রঙের শেরওয়ানি, তাছাড়া আর কোনো সাজগোজ নেই। কবির তাকে আয়না দেখতে বলল একবার, সে দেখলো না। আয়না দেখে কি হবে? রূপ কি আবার নতুন করে গজাবে? সে কথা কানেই তুলল না। কবির আবার বলল, ভাই, আপনাকে সেই লাগছে, ভাবি তো দেখেই খুন হয়ে যাবে। রঙ্গন ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকালো। এই কথা তাকে বললে মানাতো, ওহির সাথে ঠিক মানালো না। তার মনোভাব বুঝে সে আবার বলল, আসলে ভাই, সত্যি সুন্দর লাগছে। আপনার চুল কেটে সুন্দর পরিপাটি করার একদম নায়ক নায়ক লাগছে। নায়ক নাকি খলনায়ক? পুরোই নায়ক। রঙ্গন হাসে। তারা তাকে ভালোবাসে, তাদের চোখে তাকে সুন্দর লাগবে স্বাভাবিক। তাই আর কিছু বলল না। সেই মুহূর্তে ফোন টুংটাং শব্দ হলো। রঙ্গন পকেট থেকে ফোন বের করে দেখে অরু ছবি পাঠিয়েছে। ভেতরে ঢুকে সিন করতেই শ্বাস আটকে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। পাশে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পিটার এবার সে বলল,